আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল পোস্টে আমি দিয়েছিলাম যে কালকে সমস্ত বড় সেভেন সিস্টারের সমস্ত সৈন্য সমাবেশ শুরু হয়ে গেছে। এখন আমাদের পূর্বতন সরকার, রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমস্ত কিছু খোলা দ্বার করে রেখে দিয়েছেন। এসো এসো এসো, মুক্ত বাতাস এসো। এখন দেশের অখণ্ডতার প্রশ্ন এসে গেছে। তাকে বারবার বলা সত্ত্বেও তিনি জমি দেননি এবং তিনি কাঁটাতারের বেড়া বসায় দেবেন না। তার এখানে ভোটের অঙ্ক ছিল। তো এখন সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পর সরকার তো জমি দিয়েছে, সে আপনারা খবর পেয়েছেন। শুভেন্দু গতকাল রাতে দিল্লি চলে গিয়েছেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। যাওয়ার আগে তিনি সেভেন সিস্টারের বর্ডার অঞ্চলের সমস্ত দায়িত্ব কেন্দ্রের হাতে তুলে দিয়েছেন, যেটা আমাদের পূর্বতন রাজ্য সরকার হাত দিতে দেয়নি। কারণ এখানে মায়ানমার থেকে আরম্ভ করে চীনও রয়েছে, আর বাংলাদেশ তো রয়েছেই। এখন পুরোটা যখন কেন্দ্রের হাতে চলে এসছে, ওই বর্ডার অঞ্চলগুলো কেন্দ্রশাসিত হয়ে গিয়েছে, তখন সৈন্য মোতায়েন করার আর কোনো সমস্যা নেই এবং পুরোটা কালকে রাত্রের মধ্যে ঘেরা হয়ে গিয়েছে। অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে লিখছেন যে ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করবে না, ভারতের সাহস নেই। আজকেও একজন লিখেছেন, বেকার ভয় দেখাবেন না। একটা জিনিস শুনে রাখুন, ভারত যদি এই যুদ্ধটা করে তাহলে করবে শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে। শান্তি এবং অখণ্ডতার প্রশ্নে ভারতবর্ষ বিন্দু মাত্র আপোষ করে না, জিরো টলারেন্স। এবং এতদিন ধরে যাদের মাথার মধ্যে ঘুরছিল যে ভারতবর্ষ কোনোদিন আক্রমণ করবে না, ভারতবর্ষ যদি আক্রমণ করে তার কতগুলো কারণ আছে। শেখ হাসিনাকে ফেরানোর জন্য কিন্তু এই আক্রমণ নয়, আমি আগেই বলে দিচ্ছি। 71 সালে, আপনারা ইতিহাস তো অনেকে ভুলে গেছেন বা ভুলতে চান ইচ্ছা করে, আপনারা যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সে সময় ভারত অস্ত্র দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল এবং ভারতীয় সৈন্য ঢুকে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আপনাদের স্বাধীনতা এনে দিয়েছিল। নইলে আপনারা স্বাধীনতা হয়তো পেতেন, আরো 10 বছর সময় লাগতো, বহু রক্তক্ষয় হতো। কারণ পাকিস্তানকে হারানো সেই সময় কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে ছিল না। সেই ইতিহাস আপনারা অনেকেই স্বীকার করেন, অনেকেই স্বীকার করেন না। স্বীকার করেন না এমন ম্যাক্সিমাম। যারা স্বীকার করেন না তারা হচ্ছে রাজাকার। সেই সময় পাকিস্তানি সেনাদের তো ধরে আনা হলো, কোমরে দড়ি বেঁধে ল্যাংটো করে ধরে আনা হলো, প্যান্টুন খুলিয়ে, কিন্তু রাজাকাররা রয়ে গেছিল। এবারে যে যুদ্ধটা আর হবে না, যদি হয় সেটা হবে ওই রাজাকারদের বিরুদ্ধে, পুরো পরিষ্কার করে দেবে। আর ভারতবর্ষের রৌদ্র রূপ আপনারা দেখেননি। আপনাদের মিডিয়ায় কিছু গুলবাজ মিডিয়া ভুল তথ্য পরিবেশন করে দেখিয়েছে যে পাকিস্তান ভারতকে মেরে পাট করে দিয়েছে। আমরা কোথায় কোথায় মেরেছি, কি অবস্থা করেছি, নূরখান থেকে আরম্ভ করে আপনার চাকনালা, যে সমস্ত অঞ্চল ছিল এয়ারবেস গুলোকে ধ্বংস করে দিয়েছি। পাকিস্তানের আকাশ মুক্ত সীমানা হয়ে গেছিল ভারতের জন্য, 3 দিনের জন্য মুক্ত আকাশ হয়ে গেছিল। বলা যায় যে কফি খেতে খেতে আমাদের পাইলটরা গিয়ে কাজকর্ম সেরে দিয়ে এসছে। আর বাংলাদেশ তো হচ্ছে ছোট একটা রাষ্ট্র, তার কোনো নেই সৈন্যবল, তার কোনো নেই অর্থবল। এখন একটা যুদ্ধ লড়তে গেলে
যে পরিমাণ গোলা বারুদের সাপ্লাই এবং যে পরিমাণ সৈন্য লাগে, আপনারা বুকে হাত দিয়ে বলুন সেই পরিমাণ সৈন্য, সেই পরিমাণ গোলা বারুদ বাংলাদেশের স্টকে আছে কিনা। ভারত তো একের পর এক মারবে, আপনারা বড়জোর 24 ঘন্টা লড়বেন, 24 ঘন্টার পর কিন্তু গোলা বারুদ শেষ হয়ে যাবে। পাকিস্তানকে সাহায্য করার জন্য কিন্তু অনেকগুলো দেশ ছিল, আপনাদের সাহায্য করার জন্য একটাও দেশ নেই। এরপর যেটা হবে, আপনারা যখনই বাংলাদেশ যখনই রিয়াক্ট করবে এবং গোলা বারুদ চালাবে, স্ফুলিঙ্গ কিন্তু জ্বলছে। এই যে বর্ডার ফেন্সিং নিয়ে এই বিডিআর এবং বিএসএফ এর মধ্যে যে গোলাগুলি চলছে, এটা কিন্তু স্ফুলিঙ্গ। এই স্ফুলিঙ্গ কখন যে বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেবে সেটা কেউ বলতে পারে না। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কারণ ভারতের ধৈর্যের বাঁধ একদম শেষ সীমায় চলে এসছে। এই বদমাইশি দেখতে দেখতে একদম শেষ সীমায় চলে এসছে। আর ভারত আমার মনে হয় না খুব বেশি অপেক্ষা করবে। এবার এই যে সৈন্য মোতায়েন হলো না, একদিকে মায়ানমারকে রক্ষা করা, মানে গার্ড করা, আর সরবে না, আর সরবে না। আর হচ্ছে কি আপনার বাংলাদেশ এবং চীন, ডোকলাম যে আমাদের এটা ছিল, আর ডেমচুক বলে একটা জায়গা আছে যেখানে নেপাল, ভারত, চীন এই তিনটে সংযোগ স্থান হচ্ছে ওই ডেমচুক। ওই ডেমচুকেও গতকালকে রাত্রিবেলা হেলিকপ্টার করে সমস্ত সৈন্য নামানো হয়েছে, যাতে চীন ওখান থেকে না কোনো রকম মানে অ্যাকশন নিতে পারে। কারণ চীন এমনিতে কিছু করছে না এখন, কিন্তু চীনকে ভারত ভরসা করে না। তোমার সঙ্গে কথা হচ্ছে, সব হচ্ছে, কূটনৈতিক কথাবার্তা হচ্ছে, ব্যাকডোর চ্যানেলেও কথাবার্তা হচ্ছে, তোমার জন্য মার্কেট খুলে দেবো, হ্যান ত্যান, এই সমস্ত হচ্ছে। এগুলো হচ্ছে কূটনৈতিক পর্যায়ে হচ্ছে। কিন্তু চীনকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা কিন্তু দুটোই এক। ফলে চীনকে ভারত সবসময় নজরে নজরে রাখে। এই কারণে ওই ডেমচুকে প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে, প্রচুর সৈন্য মোতায়েন হয়েছে। এছাড়া বাংলাদেশের ভেতরে এখন একটা যুদ্ধ যুদ্ধ ভাব, কিন্তু আসল যুদ্ধ যখন হবে তখন কিন্তু কেউ থাকবে না, কাউকে পাওয়া যাবে না। সেটা যদি হয়, এই স্ফুলিঙ্গ যেটা বর্ডার অঞ্চলগুলোতে ছড়াচ্ছে, সেই স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপে আগুন লাগিয়ে দেয়, তাহলে আপনারা রংপুর এবং রাজশাহী লিখে রেখে দিন। এবং কতগুলো এই যে আমি যে কথাগুলো বলছি, শুধু আমি বলছি না, বাংলা চ্যানেলে একমাত্র আমি বলি। আমাদের এখানে যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে, আমি কটা দেখাবো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা, একটা দেখিয়ে দিচ্ছি। তো এরকম আলোচনা কিন্তু প্রতি কটা চ্যানেলে হচ্ছে, প্রতি কটা। আপনারা হিন্দি চ্যানেল দেখেন না, হিন্দি সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন না বলে আপনারা এগুলো জানতে পারেন না। এবার ফেন্সিং ব্যাপারটা কি? এই যে ফেন্সিং হয়, ফেন্সিং কিন্তু সাধারণ ফেন্সিং, কাঁটা তারের ফেন্সিং নয়, এটা ইলেকট্রোম্যাগনিফাইড ফেন্সিং। 100 মিটার ফেন্সিং এর ওজন 35 টন। এবার এমন এমন টেরেন আছে যেখানে এই ফেন্সিং গুলো নিয়ে যেতে প্রচুর অসুবিধে আছে, সেখানে হেলিকপ্টার করে ফেন্সিং গুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, নিচে গর্ত করা হচ্ছে, কত ফুট গভীর আমি বলবো না, সেখান থেকে ঢালাই উঠবে। কারণ আপনাদের তো অনেক বুদ্ধিশুদ্ধি আছে, আপনাদের লোকেরা সমস্ত তলা দিয়ে সুড়ঙ্গ হয়ে আসবে। সেই সুড়ঙ্গ যাতে না করতে পারে তার জন্য একেবারে গভীর করে, কতটা গভীর আমি বলবো না, গভীর করে
ঢালাইয়ের বেস তৈরি করা হচ্ছে। এবার লোহার তার জাল করে যেমন করে ঢালাই করা হয়, ঢালাই করা হচ্ছে। ঢালাই করে তার উপরে প্ল্যাটফর্ম করা হচ্ছে। আমি ছবিও দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন। প্ল্যাটফর্ম করে সেই প্ল্যাটফর্মের ওপরে এই কাঁটা তারে, ইলেকট্রোম্যাগনিফাইড কাঁটা তারের এইগুলো বসবে। এই কাঁটা তারের আগে কিন্তু আর একটা 10 ফুট আগে একটা কাঁটা তারের বেড়া থাকবে, যেটা নন ইলেকট্রিফাইড। যদি ওটাকে ক্রস করে এখানে এসে ঢোকার চেষ্টা করে, মৃত্যু তার অবধারিত। 440 ভোল্ট অলওয়েজ চলবে, মৃত্যু তার অবধারিত। এইবার ধরুন যে সমস্ত টেরেনগুলো আছে, যেমন আছে তো আপনার জল, যে সমস্ত অঞ্চলে আছে, যে সমস্ত জায়গায় আপনার কাদা মাটি আছে, সুন্দরবন আছে, সেই সমস্ত জায়গায় ভিন্ন পদ্ধতি ধরা হচ্ছে। মানে ভিন্ন পদ্ধতি মানে আপনি ঢুকতে পারবেন না। ওই অঞ্চলটা পশুদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, কাটা পথ দিয়ে, কাঁটাতার দিয়ে পশুদের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা যাতে না মরে। আর এদিকে পুরো মাইন বিছানো থাকবে, পুরোটা মাইন বিছানো থাকবে। আপনি যেখানে পা দেবেন সেখানে উড়ে যাবেন। সবে তো মৃত্যু শুরু হয়েছে, 2-4টে চোরাচালানদার মৃত্যু শুরু হয়েছে। এবার যারা যারা এখানে ঢোকার চেষ্টা করবে তারা গুলি খেয়েই মরবে। আর যদি এই গোলাগুলি চলতে থাকে বিএসএফ এবং বিজিবির মধ্যে, তাহলে পরে এই স্ফুলিঙ্গ কিন্তু বারুদের স্তূপে আগুন লাগাবে। আর বারুদের স্তূপে যদি আগুন লাগে, তাহলে পরে আপনার রাজশাহী থেকে আপনার রংপুর দুটোই কিন্তু হাতছাড়া হয়ে যাবে। চট্টগ্রাম কি হবে আমি সেই খবর এখনো পর্যন্ত জানি না। কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর বৈঠক হবে। বিশেষ প্যাকেজ চাইছে। অর্থনৈতিক অবস্থা, বাংলার যে অর্থনৈতিক অবস্থা মমতা ব্যানার্জি করে দিয়ে গেছেন, তা একদম ভিখিরি করে দিয়ে গেছেন। এখন 8 লাখ কোটি টাকা মতো দেনা হয়েছে। এখন উন্নয়ন প্রকল্পে কোনো খরচা তখন হতো না, সমস্ত দান ধ্যান, এই সমস্ত মেলা উৎসব, এইসবে করতো, খরচা হতো। তো এই খরচাগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, দান ধ্যান উৎসব সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার আয় কি করে বাড়ানো যায়, আর সরকারের ওই কেন্দ্র সরকারের ধারটা কি করে ওটাকে ওয়াইপ আউট করা যায়, তার জন্য কথাবার্তা হচ্ছে। তার পাশাপাশি রয়েছে বাংলাদেশ, ভারত এবং তার যুদ্ধ পর্যায়ে। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল পেরে শুভেন্দু অধিকারীও এদিকে যেমন মুভ করবেন, ওদিকে ইস্টার্ন কমান্ড জিওসিএনসি ওখানে পৌঁছে গেছেন, তিনিও গিয়ে সমস্ত কাজকর্ম করবেন। এখন এই ঘটনা কিন্তু ধীরে ধীরে বাড়বে। আপনারা কখনোই মনে করবেন না যে এটা শেখ হাসিনাকে ফেরানোর লড়াই। এটা ভারতের শান্তি এবং অখণ্ডতার লড়াই, যেটা ঢুকে ভারতবর্ষ রাজাকারদের শেষ করবে। লোকে বলে যে বিএনপি বহু জায়গায় আপনার বিভিন্ন শর্ত মেনে ক্ষমতায় এসছে, এখন তো তাই মনে হচ্ছে। বিএনপির মতো একটা জনভিত্তি সম্পন্ন একটা প্রতিবাদী রাজনৈতিক দল, আমি বিএনপি আওয়ামী লীগ দুটেকেই বাংলাদেশের মূল রাজনৈতিক দল মনে করি, তারা কেন ইউনূসের সরকারের পাপের দায় নেবে? আমি এটাই বিএনপির কাছে সরাসরি প্রশ্ন। তখন তো আপনারা সরকারে ছিলেন না। ইউনূস যদি কোনো অন্যায় করে থাকে সেটা তদন্ত করে বের করেন, এতে জনগণের তো আর লাভ ক্ষতি নেই, জনগণ ক্ষতির মধ্যে আছে। সবচেয়ে ক্ষতি হবে, আমি সতর্ক করে দিচ্ছি, সবচেয়ে ক্ষতি হবে এই সরকারের। আমি জানি না অ্যাটর্নি জেনারেল সাহেব কোন বোধ থেকে এটা বলেছে। ওনার কথা যদি ঠিক হয় তাহলে আমার একটাই অনুরোধ, হাইকোর্ট বন্ধ করে দেন। হাইকোর্ট বিভাগের আর কোনো কাজ নাই। হাইকোর্ট বিভাগের কাজ আলু পটল বিক্রি করা না। এবং আমি একই সঙ্গে ধিক্কার জানাই শুধু বিএনপি রাজনৈতিক দল হিসেবে না, জামাত, তারপরে যে এনসিপি আমাদের পুত্র কন্যার বয়সীরা দল করেছে, একটা দুইটা মৃত্যু হলে লাভ দিয়ে ওঠে, আর 500 শিশুর মৃত্যু, তারা একটা দাঁতের ফাঁক দিয়ে কথা বলে না। তার মানে তারা মানছে যে ইউনূস তাদের আদর্শিক বাবা, অর্থাৎ বাবার দোষ ধরা যাবে। এটা খুব দুঃখজনক। আদালত তো এই আদেশ দিয়েছে, আদালতের আদেশ শিরোধার্য, কিন্তু আদালতের আদেশের আলোচনা সমালোচনা করা যায়। আমাদের সাবেক প্রধান বিচারপতি
যিনি কেয়ারটেকারের একজন সফল উপদেষ্টাও ছিলেন, প্রধান উপদেষ্টা 1996 সালে, রবীন্দ্রনাথের অত্যন্ত ভক্ত, জাস্টিস আপনার হাবিবুর রহমান শেলী সাহেব বলেছিলেন যে আদালতের রায়ের সমালোচনা করার অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ। তো সেই হিসাবে গতকাল যে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব মহসিন রশিদ সাহেবের যে রিটটি খারিজ করে দিল, এবং আমি সেখানে শুনেছি অ্যাটর্নি জেনারেল সাহেবও এই রিটের অনেক বিরোধিতা করেছেন, কিন্তু যে বিষয়টি আমাদের কাছে খুব বেদনাদায়ক মনে হচ্ছে এবং আমি খুব ক্ষুব্ধ, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অনেক যে পাপের অভিযোগ এসেছে বা দৃশ্যমান পাপ, দৃশ্যমান অপরাধ, সেটার দায়িত্ব বিএনপি গভর্নমেন্ট কেন নিতে চাচ্ছে? এইটা কিন্তু একটা $1,000,000 কোশ্চেন। তাহলে কি যে অনেকে বলে যে তারেক রহমানের সরকার ডক্টর ইউনূসের সরকারেরই এক্সটেনশন, কিংবা জুন 2025-এই বাংলাদেশের নির্বাচন স্থির হয়ে গিয়েছিল, বিএনপি জিতবে, জামাত আর এই যে জামাতের যুব শাখা যেটা কি নাম এনসিপি, তারা বিরোধী দল হবে এবং দেশকে একভাবে চালাবে, একটা বড় রাজনৈতিক মত শক্তিকে বাদ দিয়ে জনগণকে অন্ধকারে রেখে। এখন তো তাই প্রতিভাত হচ্ছে। কারণ আমরা যেটা ব্যারিস্টার আশরাফুল ইসলাম যেটা রিড করেছিলেন, সেখানে দুইটা প্রেয়ার ছিল, যে হামে যে ট্র্যাজেডি হলো, এবং আপনি বোধহয় দেখেছেন পান্না ভাই, ইউনেস্কোর এখানকার ইউনিসেফের অফিস বলেছে তারা 6বার ইউনূস সরকারকে সতর্ক করেছিল যে আপনারা হামের ব্যাপারে মনোযোগী হন। এমনকি ইউনিসেফের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফর গড সেক ডোন্ট ডু ইট পর্যন্ত ইউনূস সরকারকে বলেছিল। আমি তো প্রত্যাশা করেছিলাম তারেক রহমান সাহেব যেহেতু তার প্রথম বক্তৃতায় বলেছিল দিনের শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা, তাহলে তো আমি তো বরং প্রত্যাশা করেছিলাম যে আমাদের রিট করতে হবে না, এই বিএনপি গভর্নমেন্টই এটা আপনার অনুসন্ধান করবে বা ইনকোয়ারি করবে। ইনকোয়ারি করলে তো কাউকে জেল দেওয়া না, ইনকোয়ারি করবে যে আসলে কি ঘটেছিল, হোয়াট ওয়েন্ট রং, কেন। আমার একটি প্রশ্ন, যে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের তদন্ত কমিশন গঠন না করা হয়, এই বাধা দেওয়ার মানে ভিতরে কাহিনীটা কি, মানে কেন ভয় পাচ্ছে তদন্ত করতে? এবং আপনি না, বলছেন যে ডক্টর ইউনূস সরকারের পাপ কেন বিএনপি বহন করবে, সেটি যেমন একটি কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, অ্যাটর্নি জেনারেল তিনি সাংবাদিক সামনে মানে আদালতের মাধ্যমে যখন এটি খারিজ করে দেওয়া হলো তদন্ত কার্যক্রমের যে আবেদন, মানে তখন সাংবাদিক সামনে তিনি মহসিন বললেন, রশিদ সাহেবের রিটটা বলছেন, হ্যাঁ। জি জি, তখন সাংবাদিক সামনে তিনি বলছেন যে সরকার কার সাথে চুক্তি করবে, কোন বিদেশি শক্তির সাথে সমঝোতা করবে, এটি সরকারের একান্ত পলিসিগত বিষয়, এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। আসলে কি তাই? আমি একটু আইনের ভাষাটা আপনার মুখ থেকে জানতে চাই। আমি আমি একেবারে একেবারে ক্ষুদ্র একজন সাংবাদিকতার জায়গা থেকে বলতে পারি যে এই ধরনের কোনো আইন তো বিধান তো কোথাও নেই। সরকার ভুল করবে, সরকারের ভুলের সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ আদালতে যাবে, আদালত যে কোনো বিষয় কথা বলার এখতিয়ার রাখে, নির্দেশনা দেওয়ার। এটি কোন ধরনের ব্যাখ্যা? জি, আমি যেহেতু আমি আপনার আশরাফ সাহেবের রিটে আমি হিয়ারিং এ ছিলাম, ওখানে সম্মানিত অ্যাটর্নি জেনারেল আমাদেরই বন্ধু বা রুহুল কুদ্দুস কাজল সাহেব ছিল। নির্মোহ সত্যের খাতিরে এবং আপনার মতো একটা নির্মোহ মিডিয়ায় যেটা বলা দরকার, তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল সাহেব কোনো আপত্তি দেয়নি আমার মামলায়। ওনার যেটা আপত্তি ছিল, যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে ওই যে ডক্টর ইউনূস সহ সবার বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না কেন। এই প্রসঙ্গে কোর্টও বলেছে যে মামুন সিনিয়র যাচ্ছে, মামুন তাদের এখানে সবার ব্যবসা বাণিজ্য আছে, প্রফেশন আছে, পালাবে কেন? তাই আমি বলেছিলাম বিপদে পড়লে পালানো দেখেননি, 5ই আগস্টে বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তো যাই হোক, তবে আমাদের এই রুলটা, ডক্টর ইউনূস সরকারের যারা কর্তা ব্যক্তি তাদেরও তো অনেকে আরো তো 2-3 জন পালিয়ে গেছে। রেকর্ড রয়েছে। তো আমি আমরা ফাইন সাহেবের কথা জানি, আমরা সাবেক উপদেষ্টা মানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের কোনো খোঁজ পাচ্ছি না, তিনি শ্রীলঙ্কা গেলেন নির্বাচন পর্যবেক্ষণের নামে, আর কোনো খোঁজ নেই। তো এরকম তো আরো রয়েছে। অনেকেই পালাচ্ছে। তারপর আলী রিয়াজদেরও তো খবর নেই হ্যাঁ, এখন আমি তো মানে অবাক হয়েছি যে ইভেন আমাদের ওই মামলায় অ্যাটর্নি জেনারেল সাহেবের আসারও কোনো প্রয়োজন ছিল না। আমি আপনাকে ছোট্ট করে আইনের, আপনি জানেন তবু আমি বলছি, পান্না ভাই, 2টা পার্ট থাকে যে কোনো রিটের অর্ডারে। একটা হচ্ছে কারণ দর্শাও নোটিশ ইস্যু করে, যে তুমি জি। সরকার এইটা করেছো কেন বা করছো কেন,
বা করছো না কেন? তার সঙ্গে যদি কোনো, আমরা ইংলিশে বলি অ্যাডিনটেরিং বা বাংলায় বলে অন্তর্বর্তীকালীন, যে হ্যাঁ তোমার এই কাজ আপাতত স্থগিত করে দিলাম, বা এই যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ইউনূস সাহেব দেশ ত্যাগ করতে পারবে না, এরকম যদি আদেশ আমরা প্রার্থনা করতাম, তাহলে অ্যাটর্নি জেনারেল সাহেবের বক্তব্য দেওয়ার সুযোগ আছে, সংবিধান অ্যালাউ করে। কিন্তু আমরা তো কোনো অন্তর্বর্তীকালীন আদেশই চাইনি। আমি মহসিন সাহেবেরটা জানি না, আমাদেরটাই জানি, এবং মহসিন সাহেব বোধহয় শুধু রুল চেয়েছিল। তো এটাতে অ্যাটর্নি জেনারেল সাহেব কেন অ্যাপিয়ার করলো? তাহলে তো সরকার কি ইউনূস সাহেবের এই পাপকে ঢাকতে চাচ্ছে, এটাই জাতির সামনে প্রতিভাত হবে। আর আপনি যেটা আরেকটা বললেন, কাজল সাহেব যেটা বলেছেন, অ্যাটর্নি জেনারেল আপনি বলেছেন, আমার দেখার সুযোগ হয়নি, যে সরকার কার সঙ্গে চুক্তি করবে, এর সঙ্গে এটা পলিসি ম্যাটার, কোর্টের কি করার আছে। আমার খুব দেখার ইচ্ছা, পান্না ভাই, প্রয়োজনে আপনাকে সাথে নিয়ে আমি যাব, ওই অ্যাটর্নি জেনারেলের চেয়ারটাই দেখার দরকার, যে ওইখানে কি কোনো পোকা টোকা আছে কিনা। ওইখানে মানে চেয়ারে বসলেই মানুষ দেখি বিগড়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। যে কোনো সরকারের কাজের রিভিউ করার জন্যই হাইকোর্ট, না হলে হাইকোর্টের দরকার নাই। কেন আছে আমি সহজ ভাষায় বলি আমাদের সমস্ত সম্মানিত দর্শকদের জন্য। আমাদের পবিত্র যেটা আইন, সর্বোচ্চ আইন, সেই সংবিধানে বলেছে মানুষের মৌলিক অধিকার অনেকগুলো দিয়েছে, বলেছে সরকারের কোনো কর্মকাণ্ডে মানুষের কোনো মৌলিক অধিকার লঙ্ঘন বা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা দেখা দিলে, শুধু লঙ্ঘন হলে হবে না, আমি মনে করছি যে না সরকারের এই কাজ আমার অধিকার খর্ব করছে, আমার দেশের স্বাধীনতা নষ্ট হচ্ছে, তখন হাইকোর্টে রিট মামলা হবে। হাইকোর্ট যে কোনো সরকারের সিদ্ধান্ত, সরকারের যে কোনো আইনকে পর্যন্ত, পার্লামেন্টের আইনকে পর্যন্ত হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ বাতিল করতে পারে। কাজে আমি জানি না, কাজল সাহেব তো একজন ভালো আইনজীবীও, আমরা একসঙ্গে 5ই আগস্টের আগ পর্যন্ত একসঙ্গে আন্দোলন করেছি স্বাধীনতার জন্য, আইনের শাসনের জন্য। তখনকার অ্যাটর্নি জেনারেল অফিস এরকমই কথা বলতো, তার বিরুদ্ধে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। উনি অ্যাটর্নি জেনারেল হয়েই কেন এগুলো শুরু করেছে? এতে জনগণের তো আর লাভ ক্ষতি নেই, জনগণ ক্ষতির মধ্যে আছে। সবচেয়ে ক্ষতি হবে, আমি সতর্ক করে দিচ্ছি, সবচেয়ে ক্ষতি হবে এই সরকারের। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান চুক্তিকে বিএনপির এমপি সাহেব যে ভাষায় বোধহয় আপনার অনুষ্ঠানই বলেছে, যে মীর জাফর এবং রবার্ট ক্লাইভের চুক্তি, আমরাও তাই মনে করি। এই চুক্তিকে রিভিউ করতে হবে। এই সরকার না করলে পরবর্তীকালে জনগণের সরকার এসে এই চুক্তি রিভিউ করবে। এবং আমি একই সঙ্গে ধিক্কার জানাই, শুধু বিএনপি রাজনৈতিক দল হিসাবে না, জামাত, তারপরে যে এনসিপি আমাদের পুত্র কন্যার বয়সীরা দল করেছে, একটা দুইটা মৃত্যু হলে লাভ দিয়ে ওঠে, আর 500 শিশুর মৃত্যু, তারা একটা দাঁতের ফাঁক দিয়ে কথা বলে না। তার মানে তারা মানছে যে ইউনূস তাদের আদর্শিক বাবা, অর্থাৎ বাবার দোষ ধরা যাবে না। এই যে দ্বিচারিতা, এই যে গণবিরোধিতা, এইটা মানুষ বুঝে গেছে যে এরা অ্যাকচুয়ালি কোনো আন্দোলন না, এরা হচ্ছে ইউনূসের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে রাজনীতি করছে। এবং আমি আরেকটি বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাটর্নি জেনারেল বললেন যে কমিশন, মানে ইনকোয়ারি কমিশন 1956 যে আইনটা, এটার অধীনে কোনো তদন্ত কমিশন গঠন করা একান্ত সরকারের এখতিয়ার। সরকার যেহেতু ডক্টর ইউনূস সরকারের কাজে সন্তুষ্ট এখনো পর্যন্ত, তাই কমিশন গঠন করার কোনো প্রয়োজনীয়তা দেখছে না। আর সরকারের যেহেতু দায়িত্ব তদন্ত কমিশন গঠনের, সেক্ষেত্রে আদালতের কিছু করার নেই। এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি হুবহু এরকম ব্যাখ্যা দিয়েছেন, এটি কোন ধরনের কথা? যেমন আমরা জানি যে সংবিধান, যে কোনো নীতি বা পলিসি তো দূরের কথা, খোদ সংবিধানের সর্বোচ্চ রক্ষক হচ্ছেন মানে সর্বোচ্চ আদালত, রক্ষক হচ্ছে আদালত, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সংবিধানের বিষয়ে সুপ্রিম কোর্ট কথা বলতে পারছে, রায় দিতে পারছে। যেমন তত্ত্বাবধায়ক ইস্যুতে পক্ষে বিপক্ষে তো রায় দিয়েছে, সেই উদাহরণ তো আমাদের কাছে সামনে আছে। সংসদ সার্বভৌম, সেটির বিষয়ে আদালত কথা বলে। আর একটা তদন্ত কমিশনের বিষয় বলে যে এটা আদালতের এখতিয়ার নয়। মানে এটি কি মানে এতটাই ন্যাক্কারজনক ভাবে ডক্টর ইউনূসের পক্ষ হয়ে নগ্নতা প্রদর্শন করতে হবে যে আইনের ব্যাখ্যাও তারা ভুলভাল দেওয়ার চেষ্টা করছে? দেখেন, ওই যে একটা প্রবাদ আছে, মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামেই মূর্খ থাকে। আপনি যেভাবে বললেন ভার্বাটিম অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন, এটা অত্যন্ত হাস্যকর
এটা ওনার অজ্ঞতা প্রসূত না, উনি জানে, উনি আমাদের মতোই আইনজীবী। এটি তাহলে সরকারেরই সিদ্ধান্ত, ডক্টর ইউনূসকে বাঁচাতে হবে। আমি আপনার দর্শকদের উপলব্ধির জন্য বলি, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে বেরুবাড়ি নিয়ে চুক্তি হয়েছিল, আপনি জানেন, ভারতের সঙ্গে। সেই চুক্তিতে নিয়ে 73 সালেই মামলা হয়েছিল, হাইকোর্ট নানা সিদ্ধান্ত দিয়েছিল, এবং বেরুবাড়ি চুক্তির কেস ইন্ডিয়ান জুরিসডিকশনের আগে, পান্না ভাই আমি রিপিট করি, ইন্ডিয়ান জুরিসডিকশনের আগে বাংলাদেশের জুরিসডিকশন উন্নত হয়েছিল, যখন উপমহাদেশে আলাপ হতো যে বাংলাদেশের হাইকোর্ট অনেক স্বাধীনভাবে সরকারের চুক্তিও রিভিউ করে। এখানে তো কমিশন করা, আর ওইখানে বেরুবাড়ি চুক্তি নিয়ে হাইকোর্টে মামলা হয়, হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছিল। আমি জানি না অ্যাটর্নি জেনারেল সাহেব কোন বোধ থেকে এটা বলেছে। ওনার কথা যদি ঠিক হয়, তাহলে আমার একটাই অনুরোধ, হাইকোর্ট বন্ধ করে দেন। হাইকোর্ট বিভাগের আর কোনো কাজ নাই। হাইকোর্ট বিভাগের কাজ আলু পটল বিক্রি করা না। হাইকোর্ট বিভাগের কাজ আলু পটল বাড়ল কি কমলো সেটা না। হাইকোর্ট বিভাগের সৌন্দর্যই হচ্ছে সরকার বা যে কোনো স্বায়ত্তশাসিত সংস্থা কোনো কাজ করতে, অন্যায় কাজ করলে, বেআইনি কাজ করলে, অথবা মানুষের অধিকার হরণের কোনো কাজ করলে, মানুষ যখন তার কাছে যাবে সে রিভিউ করবে। জুডিশিয়াল রিভিউ হচ্ছে হাইকোর্টের রিটের পূর্ব শর্ত। উনি যেটা বলেছেন কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী, যে কমিশন করবে কি করবে না এটা সরকারের ব্যাপার, উনি বোধহয় ভুলে গেছেন যে এটা জমিদার তন্ত্র না, এটা ব্রিটিশ বেনিয়া না, এটা হীরক রাজার দেশ না, যে রাজা যা মনে করবে তাই করবে, মনে না করলে তা করবে না। এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ। এবং আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ পরিষ্কার বলে দিয়েছে, যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হলে সে রিট করার জন্য হাইকোর্ট ডিভিশনে আসবে। সরকারের পলিসি তো দূরের কথা, পার্লামেন্ট যে আইন বানায়, আওয়ামী লীগ আমলে 16 অ্যামেন্ডমেন্ট করেছিল, মনে আছে ভাই আপনার? যে হাইকোর্টের বিচারপতিদের অপসারণ আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, হাইকোর্ট মানে আপিল বিভাগের বিচারপতিরা করবে না, এটা পার্লামেন্ট করবে। শেখ হাসিনা করেছিল আওয়ামী লীগ আমলে। তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা সাহেবের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ সেই আইন বাতিল করে দিয়েছেন। 16 অ্যামেন্ডমেন্ট বলছে না, এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তারও আগে 8ম সংশোধনী হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব, উনি বলেছিলেন হাইকোর্ট ভেঙে যাবে, হাইকোর্টকে ভেঙে দিয়ে 8টা জেলা শহরে নিয়ে গিয়েছিল হাইকোর্ট। আমাদের সুপ্রিম কোর্ট বলেছে, যে বিখ্যাত আনোয়ার হোসেন কেস, যে না, আমাদের দেশ যেহেতু এককেন্দ্রিক দেশ, ফেডারেল দেশ না, একটা সরকার, একটা রাষ্ট্র, মানে ভারতের মতো বা পাকিস্তানের মতো প্রদেশ ভিত্তিক না, সুতরাং ইউনিটারি গভর্নমেন্ট, সুতরাং হাইকোর্ট বিভক্ত করা যাবে না, হাইকোর্ট থাকবে একটা। কাজল সাহেব জানে তো এগুলো, সে তো আমাদের মতোই আইনজীবী। এখন সরকার যদি এরকম সিদ্ধান্ত এখন থেকেই নেয়, তাহলে সামনের দিনে মানুষের লড়াই অনেক তীব্র হবে। তবে বাংলাদেশের মাটি পলি মাটি না, বাংলাদেশে বৈশাখী ঝড়ও হয়, বাংলাদেশে জলোচ্ছ্বাসও হয়, আন্দোলনের জলোচ্ছ্বাস হয়, আন্দোলনের সুনামি হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, হাইকোর্ট বিভাগের প্রথম এবং প্রধান কাজ, সরকার বা বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যারা আইনের দ্বারা প্রতিষ্ঠিত, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, অন্যান্য সংস্থা, বাংলাদেশ ব্যাংক, পাবলিক সার্ভিস কমিশন, তারা যদি কোনো কাজ করে যা মানুষের অধিকার লঙ্ঘন করে, অথবা কোনো কাজের চিন্তা করে, একটা পদক্ষেপ নেয় যাতে মানুষ মনে করতে পারে সাধারণ বাংলাদেশের মানুষ আমার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে, কিংবা যে কাজ সরকারের করা দরকার না করলে মানুষের অধিকার রক্ষা হয় না, যেরকম ইনকোয়ারি কমিশন করা দরকার। ইউনূসের, ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকে আমি পরিষ্কার বলি পান্না ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হাম নিয়ে যা করেছে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। বিএনপি হয়তো তাকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি যা কাগজপত্র দেখেছি, একদিন না একদিন এই বাংলাদেশে ডক্টর ইউনূসের অনেক পাপের সঙ্গে, যেরকম 32 ভাঙার পাপ, অন্যান্য পাপ, মব কালচারের পাপ, তার চাইতে বড় পাপের হচ্ছে এই আমার
অগণিত আমার আগামী দিনের ভবিষ্যৎ শিশু যারা সেই 500-র অধিক বা আমি যেটা মনে করি মানে আনরেজিস্টার্ড হাজার হাজার শিশুর মৃত্যুর জন্য একদিন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এদের বিচার হবে, ডক্টর ইউনূস, আসিফ আমার তাহলে নজরুল, সেখান মুজাহিদ থেকে এবং সবার। একটি প্রশ্ন, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই যে এনসিপি নেতারা তারা যে শত শত শিশু মৃত্যুবরণ করছে সেটা নিয়ে কোনো কথা বলেন না, নীরব। কিন্তু আবার নিজেদেরকে জাহির করতে বা পলিটিক্যাল অবস্থান একটু তুলে ধরতে কারো কারো মৃত্যুতে আবার মিছিল করছে, একটু লোক দেখানো কথা বলছে। তার মানে ইউনূস তাদের আদর্শিক বাবা, আদর্শিক ইয়েস, পিতা, তার বিরুদ্ধে কিছু বলবে না। আচ্ছা, ইডিওলজিক্যাল বা ফিলোসফিক্যাল ফাদার। এনসিপি এনসিপি বললো না বা জামাতও বলছে না, আমরা দেখছি তারা তো একই বৃন্তে দুটো কুসুম। আর বিএনপি কেন বলছে না? বিএনপি এটাই কেন আমার সেভ করার চেষ্টা করছে? এটাই আমার কাছে $1,000,000 কোশ্চেন। এবং বিএনপি যে লোকে বলে যে বিএনপি বহু জায়গায় আপনার বিভিন্ন শর্ত মেনে ক্ষমতায় এসছে, এখন তো তাই মনে হচ্ছে। বিএনপির মতো একটা জনভিত্তি সম্পন্ন একটা প্রতিবাদী রাজনৈতিক দল, আমি বিএনপি আওয়ামী লীগ দুটেকেই বাংলাদেশের মূল রাজনৈতিক দল মনে করি, তারা কেন ইউনূসের সরকারের পাপের দায় নেবে? আমি এটাই বিএনপির কাছে সরাসরি প্রশ্ন। তখন তো আপনারা সরকারে ছিলেন না। ইউনূস যদি কোনো অন্যায় করে থাকে সেটা তদন্ত করে বের করেন। যদি দেখা যায় না ইউনূস সাহেবের কোনো দোষ নাই, হাম এমনি হয়েছে, অন্য ভ্যারিয়েন্ট, টিকার সঙ্গে সম্পর্ক নাই, সেটাও মানুষকে জানান। কিন্তু আপনারা নীরব কেন? আপনার মনে আছে কি না পান্না ভাই, হামের যখন শুরু হলো প্রকোপ, মৃত্যুর মিছিল শুরু হলো, বিএনপির, আমি দেখেছি নিউজটা, এবং আপনি আর্কাইভে খোঁজ নিলে আপনি আপনার মিডিয়া টিমকে দায়িত্ব দিলে ওরা বের করতে পারবে। প্রথম 2 দিনের মাথাতেই সবার আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক পরিষ্কার বলেছে হামের এই ঘটনার জন্য ইউনূস সাহেব দায়ী, কারণ উনি টিকা আমদানি করেনি। পরিষ্কার আমি দেখেছি। তারপর তো এক একজন এক এক কথা বলছে। যেখানে সংবাদ সম্মেলন করে বলছে ছয়বার তারা সতর্ক করেছিল। দেখুন, প্রথম কথা আমি বলবো, এক হাতে তালি বাজে না, তাই না? এবং আপনাকে এটার একটা স্পষ্ট অন্যভাবে আমি উত্তর দিই, পরে আমি মানে পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আসছি। তারেক রহমান সরকার আসার পর, ক্ষমতায় আসার পর যে ধরনের ভারতের পক্ষ থেকে উষ্ণতা দেখানো হয়েছে, প্রতিদানে সেই উষ্ণতা ভারত পাচ্ছে না। বরঞ্চ আমরা লক্ষ্য করছি যে ভারতের সঙ্গে যে ধরনের মানে অ্যাসিস্ট্যান্স, যে চুক্তি, সেই একই ধরনের চুক্তি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ করছে। বাংলাদেশ চীন সফরে যাচ্ছে, চীনকে গুরুত্ব দিচ্ছে। আপনি ভারতের কাছে আস্থাবর্ধক, ভারতের জন্য কি সিদ্ধান্ত নিয়েছে তারা কেমন? একটা যদি উদাহরণ দেন, এই ভারত, তারেক রহমান সরকার তো এই উদ্যোগটা নিয়েছিল, এই উদ্যোগটা তো ভারত প্রতিদান দিল। আমি তো এখনো পর্যন্ত দেখিনি চীন বা পাকিস্তানের ক্ষেত্রে যতটা উদ্যোগী ততটা তো ভারত থেকে উদ্যোগী। তার বড় প্রমাণ, যখন খলিলুর রহমান ভারতে ছিলেন, তারপরে সিদ্ধান্ত হয়েছিল যে দুই দেশের মধ্যে একটা যে সমস্ত যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, ভারত থেকে বলা হয়েছিল এই যৌথ ওয়ার্কিং গ্রুপ গুলো বৈঠক, যেগুলো ইউনূসের আমলে বন্ধ হয়ে গেছিল, সেগুলো শুরু। আজ পর্যন্ত বাংলাদেশ সরকার একটারও সময় দেয়নি। কেন দেয়নি? বাংলাদেশ সরকারের কাছে, আমি বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলি যে আপনারা প্রশ্ন করুন যে ভারত বলছে যে তারা যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক চেয়েছে, আপনারা একটাও বৈঠক দিচ্ছেন না কেন? আপনি দেখুন, এতকাল বাদে গতকাল যৌথ নদী কমিশনের বৈঠকের অধীনে যে কারিগরি বিভাগ রয়েছে সেটা গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করলো। এটা একটা হাস্যকর, এই কারণেই হাস্যকর যে গঙ্গা চুক্তির মূল বিষয় কি? মূল বিষয় হলো শুখা মৌসুমে পানির বাঁক নিশ্চিত করা, 35,000 কিউসেক। যদি 70,000-এর উপর হয় সেক্ষেত্রে উভয় দেশ 35 পাবে। যদি 70,000-এর আরো বেশি হয়ে যায়, আরো 40 পাবেই। বাকিটা যাই হোক সেটা বাংলাদেশ পাবে। আর তার থেকে যদি কমে যায়, 70 থেকেও যদি কমে যায়, তাহলে বাংলাদেশ 35,000 কিউসেক পাবেই। এইটা ছিল চুক্তির বিষয়। এই চুক্তির বিষয়তে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কত পানি প্রবাহিত হয়। জুন মাসের পর থেকে তো ধরুন এরপরে জুলাইতে বন্যা এসে যাবে। বন্যায় তো পানির হিসাব করা সম্ভব না। কিন্তু আপনার দেশ, আমার দেশ, দুটো দেশই ডোবে বন্যায়। যে সময়টা পানি থাকে না সেই সময়টায় দেখতে হয় পানি প্রবাহ কতটা হচ্ছে।
আপনি 22 তারিখে এসে কি শুরু করছেন, যেটা নিয়ম চুক্তিটাই আছে যে প্রতি 10 দিন অন্তর একটা সাইকেল হবে, আর প্রতি 10 দিন অন্তর বাংলাদেশ পাবে 35 আর ভারত পাবে 35। তো এরপর তো 1 জুন হয়ে যাবে। তো এইটা আমার কাছে মনে হয়েছে একটা লোক দেখানো বৈঠক করছেন। কেন এতদিন, কেন এপ্রিলে করলেন না? বলুন তো কেন মার্চে করলেন না বৈঠক? আপনি যদি আগ্রহী হন যে গঙ্গা চুক্তি করতে, আমার কাছে সন্দেহ হচ্ছে আপনি চান না চুক্তিটাও। কারণ এটা শেখ হাসিনা সই করেছিল। সুতরাং আপনি নতুন শর্ত জুড়তে চাইছেন। সেটা যা খুশি সে জড়ুন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। সেটা তো দুবাই দেশ দেখবে বিচার বিবেচনা করে। প্রত্যেক দেশে নিজের স্বার্থ দেখবে, বাংলাদেশ স্বার্থ দেখবে, ভারতও তার স্বার্থ। যে কারণে সম্পর্কটা যদি সত্যি কথা বলেন, যে উষ্ণতা দেখা দিয়েছিল সেই উষ্ণতা শীতলতা দেখা দিয়েছে। এবং এই শীতলতার কারণে ভারত থেকে নানাবিধ উত্তেজক ঘটনা ঘটানো হচ্ছে বা বলা হচ্ছে। এই যে শুরু করেছিলাম আমি যে এক হাতে তালি বাজে না। এখন ধরুন সীমান্তে যে এটা ঘটনা, সীমান্ত উত্তেজনা বাড়বে। আমি একটু ক্লারিফাই করতে চাই। গত কিছুদিনের মধ্যে যে কয়েকটা সীমান্ত হত্যা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম লিখেছে এই প্রথম চোরা কারবারি নিহত। মধ্যরাত্রে সীমান্তে গেছে এবং ভারতীয় এলাকায় প্রবেশ করেছে। এটা বাংলাদেশের কাগজে লিখেছে। মানে এখন নামকরা কাগজ, মানে ছোটখাটো কাগজ না। সেখান থেকেই পড়ি আমি যে সুতরাং মধ্যরাত্রে কে সীমান্তে বেড়াতে যায়? কিন্তু আমি যদিও কোনো মৃত্যুকে সমর্থন করি না। একজনেরও মৃত্যু হওয়া উচিত নয়, তাকে বিচারের আওতায় আনা উচিত। কি পরিস্থিতিতে বিএসএফ এর একটা যুক্তি আছে, আমাদের উপর যদি চোরা কারবারিরা আক্রমণ করে তাহলে তো পাল্টা আক্রমণ করতেই হয়। আর মাঝরাতে কেন আসবে? সেটাই তো একটা অদ্ভুত বিষয়। ফলে এটা গেল একটা দিক। অন্য কেউ কিন্তু কোনো কাগজ বাংলাদেশি নাগরিক নিহত এরকম সংবাদ কিন্তু হচ্ছে না প্রকাশিত। ওই বাংলাদেশ চোরা কারবারই নিহত প্রকাশিত। খুবই ভালো সঠিক সংবাদ করেছেন বলেই আমার মনে হয়। অতীতের ঘটতো সেগুলোর ক্ষেত্রেও বেশিরভাগই তাই ঘটতো। কিন্তু মৃত্যু হওয়াটা অবাঞ্ছনীয় নয়। সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে জামায়াত ইসলামী নির্বাচন। এখন সীমান্তে শুভেন্দু অধিকারী দেখুন, এটা বিজেপি সরকারের নীতি যে সেখানে তারা মনে করে অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের নিয়ম মাফিক ফেরত দেওয়ার প্রক্রিয়াটা এত জটিল, এত দীর্ঘ। ভারত যে ২,৮৫০ জনকে শনাক্ত করেছে তাদের সব পরিচয় সম্পর্কে বাংলাদেশ সরকার এখনো নিশ্চিত করে তাদের পরিচয় জানায়নি। এইবার সেই কারণে তখন এরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে, এবং সেটা একটা আমি বলবো যে আমাদের কাছে মনে হয় হয়তো যে বলিষ্ঠ, কিন্তু বলিষ্ঠ নয়, যে উত্তেজক সিদ্ধান্ত, যেটা আসামে হেমন্ত বিশ্ব শর্মা করছেন, শুভেন্দু অধিকারী বলেছেন এবার থেকে আমরা তাদের চিহ্নিত করব এবং তালিকা থেকে বাদ দেবো, তারপরে তাকে ডিপোর্ট করবো। ডিপোর্ট করার কথাটা কি? সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবো। ফরেনার্স ট্রাইব্যুনাল ফাইব্যুনাল এত সব মধ্যে যাওয়া হবে। এখন সেটা দেখা, এটা তো ঘটনা। এক্ষেত্রে উল্টো দিক থেকে সেই এখন ২,৮৫০ জনকেই যদি বাংলাদেশ ফেরত না নেয়, তাহলে সেক্ষেত্রে এখানে যে কজনকেই ধরে ফেরত পাঠানো হবে তাদেরই যে বিজেপি গ্রহণ করবে এমন কোনো গ্যারান্টি নেই। ফলে সেই জায়গাটা উত্তেজনা তৈরি আপনি সঠিকই বলেছেন। আমার কাছে সেই জন্যই মনে হচ্ছে উত্তেজনা হবে। এবং বিশেষ করে বহু ক্ষেত্রে যে কাঁটাতারের বেড়া যেখানে জমি দেওয়া হয়নি, সেই জমিগুলোর ছবিগুলো যদি আপনি দেখেন বেরিয়েছে, যেগুলো চাষাবাদ করেন সেখানকার বাংলাদেশি এবং ভারতীয় কৃষকরা। ফলে যে কারণে জমিগুলো হস্তান্তর করা হচ্ছিল না, যাচ্ছিল না, মানে মানবিক কারণে, মানে অনুপ্রবেশকে উৎসাহ দেওয়ার জন্য না। কিন্তু এখন এই সরকার সেটা মনে করছেন যে এটাকে আমরা যত যাই হোক, অমানবিক হোক, আমরা এটা করব। এটা ঘটনা, দুর্ভাগ্য। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে এই যে উত্তেজনা আপনি যেটা বলছেন, আপনার সঙ্গে আমি একমত। উত্তেজনা বাড়বে নিঃসন্দেহে। বলুন পূর্ণিয়া সাহেব। আরেকটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হলো আমরা দেখেছি দুদিন আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটা ইন্টারভিউ ভারতের পত্রপত্রিকায় ছাপা হয়েছে, এবং এটা ধরে বাংলাদেশের নিউজ পেপার গুলো সংবাদ প্রকাশ করেছে, যেটা হওয়া উচিত, যে কোনো নিউজই পত্রিকা প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইউনূস সরকারের সময় এটা ছিল না, কিন্তু এবার বাংলাদেশের পত্রপত্রিকাগুলো সেই নিউজ প্রকাশ করেছে। এই যে একটা কথা, তিনি ফিরবেন, আহ মাথা উঁচু করে ফিরবেন, আসলে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে কোথায় যেন যাচ্ছে না এখন। এটা আমি জনসমর্থনের কথা বলছি না। জনসমর্থন নিয়ে সবসময় বলা হয় বিএনপি আওয়ামী লীগ একটা কাছাকাছি অবস্থানে থাকে, এটা প্রমাণিত, ভোটে দেখা গেছে। কিন্তু বাংলাদেশে অন্য যে বাস্তবতা, এখানে খুব শক্তিশালী অবস্থায় আছে আওয়ামী লীগ বিরোধী শিবির, তখন এই কথাটার মর্মার্থ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন, গবেষণা করছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি কোন দৃষ্টিতে দেখছেন, এটা কি কেবলমাত্র তার
নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করা, চাঙা করা, নাকি অনেকে এটাও বলেন যে ভেতরে ভেতরে বাংলাদেশের রাজনীতি নিয়ে বড় কোনো কিছু হচ্ছে, যেটা ইন্ডিয়া রিলেটেড, ইন্ডিয়া সেটার মধ্যে কোনো না কোনো একটা যোগ সাজস আছে? আপনার কি মনে হয় দাদা? ধরুন এটার একটা মানে ব্যাকগ্রাউন্ড আছে, সেটা বলি। সেটা হচ্ছে ইউনূস আমলের সময় শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছিলেন বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে, এবং যখন তারেক রহমান সরকার নির্বাচিত হয়ে এলেন এরপরে, যেটা আওয়ামী লীগ খুব মানে উৎসাহের সঙ্গে পালন করে থাকে, করতো আগে, 17ই মে যেটা শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস। সেই 17ই মে 2026 এলো। সেই সময় যে ইন্টারভিউ গুলো প্রকাশিত হয়েছে তার মধ্যে একটি ইন্টারভিউ আমিও পেয়েছি, আমিও করেছি, এবং আমি টেলিফোনে ইন্টারভিউ করেছি। টেলিফোন ইন্টারভিউ রেকর্ডেড। এবং সেই ইন্টারভিউতে আমি যেটাই জানতে চেয়েছিলাম প্রথমে, যে 17ই মে তো প্রত্যাবর্তন দিবস, সেক্ষেত্রে আপনার তো এখানে প্রত্যাবর্তন হলো না, তাহলে কি আমরা আশা করছি 2027-এ প্রত্যাবর্তন হতে পারে? তিনি কিন্তু আমাকে যেটা উত্তর দিয়েছেন, সেই উত্তরটায় কিন্তু আমি অন্য সংবাদ মাধ্যমে কি দিয়েছেন আমি সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমাকে তিনি যেটা বলেছেন, এবং এটা আমাকে অন্যরা অনেকে ইমেইলে নিয়েছেন। কিন্তু আমি তাকে টেলিফোনে নিয়েছি, এবং তিনি আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি সময়সীমা বলছি না। কিন্তু একটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আমার প্রত্যাবর্তন। তবে এটা নিশ্চিত যে দেশে ফিরছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার যেটা যদি বলেন এবার, কেন তিনি আ এরকম কথা বললেন? কেবলমাত্র চাঙ্গা করা? অবশ্যই কেবলমাত্র চাঙ্গা করা তো একটা বটেই। এটাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এটা ঘটনা আমার মনে হয়েছে তিনি কোনো একটা রণনীতি তৈরি করছেন। যে রণনীতির সময় যেদিন ঘোষণা করবেন আচমকা, সেদিন পৌঁছবে, আশা করছেন তিনি যে অন্তত সেদিন ১ কোটির ওপর মানুষ সেদিন ঢাকায় আসবে। তো সেটার পরীক্ষা তিনি করতে চান, এবং সেই নিশ্চিত তার প্রস্তুতি চলছে। এটুকু বলতে পারি। প্রস্তুতি চলছে। আপনারা জুলাই আগস্টে যা দেখেছেন তার ১০ গুণ দেখতে পাবেন বলে আশা করছি। কারণ আওয়ামী লীগের সমর্থক ৩-৪ কোটি বাংলাদেশে আছে। ১ কোটি চলে আসাটা কোনো ব্যাপার না। এবং এই ইন্টারভিউটা বেরোনোর পর আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন পাচ্ছি, এবং তারা বলছেন, "আপনারা বলুন আমরা কবে আসছেন? আমরা দলে, দলে এয়ারপোর্ট রওনা হচ্ছি। দেখি কত কে গুলি চালায়।" ফলে একটা নৈরাজ্য, অরাজক অবস্থা আসতে পারে। এটার ফলে আমি বলছি না যে সুষ্ঠুভাবে তিনি ফিরতে পারবেন, এরকম আমার মনে হচ্ছে না। এটা স্বাভাবিক, যেহেতু রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে, যেহেতু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সেক্ষেত্রে এইটাকে নিষেধাজ্ঞা অমান্য করে যাওয়াটার অর্থ হলো, তবে আমি তার সঙ্গে কথা বলে বলেছি তিনি অত্যন্ত সাহসী, এবং তিনি মোটেই, এটা কোনোভাবে মাঝখানে প্রচার হয়েছিল যে তিনি লিখিত দিচ্ছেন, মানে আসলে এআই মাধ্যমে দেওয়া হচ্ছে, অন্য কেউ লিখে দিচ্ছেন, কোনোটাই ঘটনা নয়, এআই নয়, কিছুই নয়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি অতীতে ইন্টারভিউ নিয়েছি, যেমন ইন্টারভিউ নিতে গিয়ে ভুল প্রশ্ন করলে ধমক খেয়েছি, এবারেও ভুল প্রশ্ন করতে ওনার মতে ভুল। কিন্তু আমি যেমন প্রশ্ন করেছিলাম দেশত্যাগী নেতারা কবে ফিরবেন, উনি বললেন আপনার সঙ্গে আমি একমত নই, ওরা কেউ দেশত্যাগী নয়, ওরা বাধ্য হয়েছে আসতে। তো এখন কবে ফিরবেন সেটা ওনার কথা থেকেও তিনি বলছেন, কবে ফিরবেন সেটা আমি বলছি না, কিন্তু আমি ফিরছি। কাউকে, কাউকে তিনি বলেছেন ডিসেম্বরে ফিরবেন নাকি, এরকমও বলেছেন। আমি চিনি, আমার কাছে যেটা মানে বিশ্লেষণ বলে মনে হয়, আওয়ামী লীগ একটা নিশ্চিতভাবে একটা পরিকল্পনা তৈরি করছে, যে পরিকল্পনা মাফিক তিনি উপস্থিত হবেন। অনেকেরই নানাবিধ প্রশ্ন ছিল, আচ্ছা তিনি অডিওতে আছেন, ভিডিওতে আছেন, শারীরিকভাবে আসছেন না কেন? আমার মনে হচ্ছে কিছুদিন পর শারীরিকভাবে দেখতে পাবেন তাকে। এটা আমার মনে হয়েছে। সেটা তার পরিণতি কি হবে আমি সেটা জানি না, বলতে পারব না। কিন্তু মনে হয়েছে তিনি যাচ্ছেন। এটা এটা এবারে তার কথা শুনে আমি যেহেতু নিজে কথা বলেছি, আমি কোনো ইন্টারভিউতে নয়, ইমেইলে নয়। ফলে আ আমার কাছে মনে হয়েছে, এবং এটাও তিনি সর্বশেষ আরেকটা কথাও আমাকে বলেছেন যে, "এর পরের বার আপনাকে শারীরিক সাক্ষাতে ইন্টারভিউ দেব।" তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা করা হয়নি। তখন সাক্ষাতে ইন্টারভিউ হলে আমি করব যে আওয়ামী লীগের তিনি তো ফিরবেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে ভবিষ্যৎ নেতৃত্ব কি? সেটা একটু জানার ইচ্ছে ছিল। সেটা ভবিষ্যৎ দেখা হলে হয়তো তখন। উনি বলেছেন এরপরে সাক্ষাতে আমি যাওয়ার আগে আপনাকে সাক্ষাতের ইন্টারভিউ। তো আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি যে, এবং ধরে নিন যে আমার যেদিন সাক্ষাতে ইন্টারভিউ হবে তার কিছুদিনের মধ্যেই তিনি হয়তো ফিরবেন।
দাদা, খুবই স্পর্শকাতর বলবো ঠিক না, অনেক কিছুই আমরা আমাদের দেশের জন্য সেন্সেশনাল অনেক তথ্য উত্তেজক, জানা। উত্তেজক। আমি বলছি উত্তেজক এবং আইন শৃঙ্খলার প্রশ্ন এতে জড়িত আছে। মানে খুব একটা বড় চ্যালেঞ্জ হবে তার। হয়তো এমন হলো যে এমন সময় তারেক রহমান বিদেশে গেছেন, শুনলেন যে শেখ হাসিনা ঢুকছে। এমন ঘটনাও ঘটতে পারে। আমি সময়টা এরকম একটা ভাবছি। দাদা, আমি জানতে চাই বাংলাদেশে আমাদের ধারণা বাংলাদেশে অনেক মানুষের ধারণা যে আমেরিকা, ধরেন আমেরিকা এই চেঞ্জ, যেটা রিজিম চেঞ্জ বলা হয় 24-এর, সেটা করিয়েছে। এটা বাংলাদেশে অনেক মানুষের বদ্ধমূল ধারণা যে এটা টোটালটাই আমেরিকা করেছে। এর জন্য অনেক প্রিপারেশন, অনেক স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং, অ্যাক্টিভিটিস, ডোনাল্ড লু, পিটার হাস। কিন্তু এখন ব্রেন ক্রিস্টেনসন তিনিও এককভাবে এবং এন্টি আওয়ামী লীগ যে ব্যাপারটা, আমেরিকা খুব স্পষ্টভাবে আওয়ামী লীগকে গ্রহণ করছে না। আপনি যে কথাগুলো বললেন আমি এগুলো দ্বিমত করে উড়িয়ে দিচ্ছি, নট দ্যাট, বাট এই যে একটা ধারণা তৈরি হয়েছে আমেরিকা সর্বত্রকরণে এন্টি আমেরিকা ফোর্স রাখতে চায়, এই অ্যান্টি আওয়ামী লীগ ফোর্স রাখতে চায় আমেরিকা। আওয়ামী লীগ থাকলে, শেখ হাসিনা থাকলে সে তার স্বার্থ উদ্ধার করতে পারবে না, সে তার চুক্তি হাসিল করতে পারবে না। এই বাস্তবতায় আদতে একটু টাফ মনে হয় নাকি যে আপনি যেগুলো বললেন সেগুলো আসলে টাফ, যে ফ্যাক্টরটা আমেরিকা? না, ফ্যাক্টর আমেরিকা। আমেরিকার বিরুদ্ধে ভিয়েতনামিরাও যুদ্ধ করেছিল, খুবই টাফ যুদ্ধ। নাপাম বোমা ফেলেও জিততে পারেন। আমেরিকা শেষ যুদ্ধে কোনোদিন জেতে না। কোনো একটা লড়াই আমাকে দেখান যে আমেরিকা জয়লাভ করেছে। আমেরিকা এটা করে, ডিস্টেবিলাইজ করে, সবকিছুই করতে পারে, কিন্তু তাদের স্বার্থে তাদের পছন্দ নয়। তাদের তো পছন্দ ছিল জামায়াত ইসলাম। তাহলে একটা পরিবর্তন হয়েছে, তো তারেক রহমান সরকারকে, বিএনপি কে মেনে নিয়েছেন, একটা পরিবর্তন। আমেরিকা তো নিজের স্বার্থে চলে। আপনি লক্ষ্য করে দেখবেন এই গোটা ইন্টারভিউতে কোথাও শেখ হাসিনার আমেরিকা বিরোধী কোনো কথাবার্তা খুব নেই, প্রায় বলা যেতে পারে। হতেই পারত, কিন্তু সেরকম কিছু নেই। আমি জানি না কোন নতুন কোন পট পরিবর্তন ঘটবে কি, ঘটলে সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা ভিন্ন। আমেরিকা যেভাবে এটা ঘটনা আপনি দেখছেন যে রিক্সাতে আমেরিকার পতাকা লাগিয়ে, তাদের তো পতাকার কোনো মর্যাদা নেই। পতাকাতে মানে আন্ডারওয়্যারও করা যায়, মানে যেটা অন্য কোনো দেশে করা যায় না। সুতরাং আমেরিকার যে সাংস্কৃতিক বোধ, সেটা এতটাই, মানে যেটাকে এখন বলা হতো ইয়াঙ্কি কালচার। আমরা ঢাকার রাস্তায় ইয়াঙ্কি কালচার দেখতে পাচ্ছি। এবং যারা সামরিক, এখন জানি না খলিলুর রহমান সেই ধরনের ডিফেন্স চুক্তি করে এসেছেন কিনা যেখানে একটা আমেরিকার ঘাঁটি হতে পারে, কিছু হবে হলে হবে, কিন্তু যাতে মানে বিপ্লবীদের যুদ্ধ কোন সময় আটকে থাকে। বিপ্লবীরা যুদ্ধ করেন যদি সিদ্ধান্ত নেন, যত বড়ই শক্তিশালী কেউ হোক, তারা যুদ্ধ করবেন, তাতে মারা যাবেন, তাতে আবার জয়লাভও করবেন। ফলে যুদ্ধ শেষ পর্যন্ত জয়লাভটা জনতার হয়, যদি জনতা সঙ্গে থাকে। না, আপনি যদি বলেন যে আওয়ামী লীগের পাশে কোনো জনতা থাকবে না, তাহলে আমি বলবো যে এই যুদ্ধে নেমেও তিনি কিন্তু কোনো জয়লাভ করবেন না। তাকে কারাগারে যেতে হবে, হয়তো সেই আদেশ অনুসারে ফাঁকি হয়ে যেতে। কিন্তু তার মনোভাব যে এরকমই, যে এটা হোক। কিন্তু আমি জানি না সেটা কতটা বাস্তব, কতটা হওয়া সম্ভব। এবং এই ইন্টারভিউর পরে আমি বহুবার চেষ্টা করেছি ভারত সরকারের মতামত জানার, পররাষ্ট্র মতামত জানার, কেউ কোনো মন্তব্য করছেন না এবং সবাই নীরব। এই নীরবতাটা বেশ, মানে আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। একটা কিছু বলতে পারতেন যে না, শেখ হাসিনা ইন্টারভিউ গুলো সঠিক হয়নি, এটা অনুচিত। উচিত তাও বলেননি, অনুচিত তাও বলেননি, কিছুই বলেননি কোনো মন্তব্যে। বরঞ্চ আমি জানি বাংলাদেশের হাই কমিশন খুবই মানে নার্ভাস। তাদের অনেকে, কেউ কেউ ভাবছেন তাদের চাকরি চলে যেতে পারে। কারণ তারা এসব রুখতে এখানে ব্যর্থ হয়েছে। তারা এখানকার এত মিডিয়ার সঙ্গে যোগাযোগ করলেন, এত কিছু করলেন, সম্পাদকদের সঙ্গে ব্রেকফাস্ট থেকে নৈশভোজ সব খেলেন। তারপরেও এত ইন্টারভিউ বেরিয়ে যাচ্ছে কি করে? এত ইন্টারভিউ হচ্ছে, তাও একজন নিষিদ্ধ পার্টির নেতার। ফলে এটা, ভারতীয় সাংবাদিকরা তারা তো এখানে ফ্রি না। এখানে যদি তারেক রহমান ইন্টারভিউ দেন, সবাই একই গুরুত্ব দিয়েছে আমাকে। এবং আমি বলছি শেখ হাসিনার থেকে আরো বেশি গুরুত্ব দিয়েছে। সুতরাং বাংলাদেশের সেটা করা উচিত। এই যারা মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যারা মিডিয়া ইনফ্লুয়েন্স করতে পারে, তাদেরকে তারেক রহমানকে দিয়ে একটা সাক্ষাৎকারের কন্ট্রাক্ট তারেক রহমানকে দিয়ে করানো উচিত আর কি, আমার মনে হয়। সেটা হলে একটা বোঝা যেত। কিন্তু তারা তো সেই উদ্যোগটাও নিচ্ছেন না। তারা তাদের পছন্দের একটা দুটো লোককে দিয়ে হয়তো করাতে পারেন সাক্ষাৎকার, কিন্তু তো ইম্প্যাক্ট হবে না। এটার যে ইম্প্যাক্ট, আজকে একটা আপনি অনুষ্ঠান করতে বাধ্য হয়েছে, বুঝতেই তো পারছেন যে একটা ইম্প্যাক্ট হয়েছে।
একটা ইম্প্যাক্ট হয়েছে। এরকম ইম্প্যাক্টের ইন্টারভিউ চাই। এইটার একটা আজকের দিনে মিডিয়াতে আপনি কতটা নিজের এজেন্ডা সেট করতে পারছেন, সেটার উপর সেই পারসেপশনটা তৈরি হয়। সেই পারসেপশনের যুদ্ধে বিএনপি পিছিয়ে পড়ছে। দাদা আমি শেষ করবো, একদম শেষ প্রান্তে চলে এসেছি। একজন দর্শক আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশে আসবেন কিনা জানান। আমার শেষ একটু ধরিয়ে দিতে চাই যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা বলে আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন না, কিন্তু আমরা বোধহয় এইটুকু দেখেছি আনন্দবাজারেই যে উনি যদি ফিরে আসেন তাহলে আমেরিকার সঙ্গে চুক্তি কোটি 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 করে ছিঁড়ে ফেলে দিবেন, এরকম বোধহয় বলেছেন সম্ভবত, আমরা যতটুকু জানি আর কি। আমি জানি না, আনন্দবাজারকে বলেছেন হয়তো, কিন্তু আমি জানি না, হতে পারে যে এই চুক্তি সম্পর্কে তো বাংলাদেশের মানুষের প্রবল আপত্তি আছে। এটা ঘটনা আমি দেখছি তো, আপনাদের প্রথম সারি সংবাদপত্র চুক্তির সমালোচনা করে দিচ্ছে। আপনারা সুযোগ, যিনি আমন্ত্রণ জানিয়েছেন অবশ্যই আমন্ত্রণ গ্রহণ করলাম, সুযোগ সময় মতো নিশ্চয়ই যাব। দ্বিতীয়ত একটা কথা আমার একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আপনার ওখানে একজন সম্মানীয় অতিথি ছিলেন, তার ধারণা ছিল আমি বোধহয় বয়কট করে বেরিয়ে গেছি। তা না, আপনি সময়টা লক্ষ্য করে দেখবেন রাত 12:30 বোধহয় বাজছিল। আমি আপনাকে আগেই বলেছিলাম আমি সারাদিনের পর অত্যন্ত ক্লান্ত, আমি এটুকু করেই বেরিয়ে যাবো। আমি ওনার কথা শুনে বেরিয়ে যাইনি। এক, দুই হচ্ছে উনি যে কথাটায় আপত্তি করেছিলেন আমি ওনার সঙ্গে একমত। উনি বলেছিলেন, বলতে চাইছিলেন, আমি ঠিক সেই সময় বেরিয়ে এসেছিলাম যে আমি বলেছিলাম বখাটে শব্দটা ইউজ করেছিলাম। আমি বলছি বখাটেটা এখানে আপনাদেরও আমাদেরও আছে, ভারতে বখাটে নেই এই কথাটা আমি অস্বীকার করবো না, অবশ্যই আছে বখাটে, কেন থাকবে না? নিশ্চয়ই এই বখাটেদের নিয়েই তো সমস্যা। আমি এইটা বোঝাতে চাইছিলাম, আপনাদের বাংলাদেশের বখাটে, ভারতীয় বখাটে, এরা মিলে সম্পর্ক নষ্ট করছে, এইটা বলতে চাইছি। উনি যেন না ভাবেন ওনাকে ব্যক্তিগত ভাবে বা বাংলাদেশকে অপমান করে না। যদি বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে আর তারা ক্ষমতায় আছে, আর ভারতেও আছে, আমি ভারতে নেই এ কথা বলছি না। সুতরাং আপনার মাধ্যমে আমি তার কাছে বলবো যে আমি দুঃখ প্রকাশ করছি। তিনি যদি মানে কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, আহত হয়ে থাকেন, উনি খুব সম্মানীয় ব্যক্তি এবং ওনার কথা আমি কিন্তু পরের দিন ওনার বক্তব্য আমি পুরোটা শুনেছি, উনি কি বলেছেন পুরোটা শুনেছি। আপনি একটা অনুষ্ঠান করেছেন ওকে নিয়ে, সেটা শুনেছি।